পরীক্ষা পে চর্চা পরীক্ষাকে ভয় নয়, জীবনের অংশ হিসেবে দেখার এক অনন্য উদ্যোগ। ভারতের শিক্ষা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে যেসব উদ্যোগ সময়ের আগেই দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা নিঃসন্দেহে অন্যতম। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর এক আন্তরিক সংলাপ, যেখানে নম্বরের চাপের ঊর্ধ্বে উঠে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়। প্রতি বছর বোর্ড পরীক্ষার ঠিক আগে আয়োজিত এই অনুষ্ঠান লক্ষ লক্ষ পড়ুয়ার মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। আর শুক্রবার এই পরীক্ষা পে চর্চার নবম পর্ব নিয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষা মহলে আলাদা কৌতূহল লক্ষ্য করা গেছে। এবারের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পরীক্ষার আগে উদ্বেগ, ভয় ও আত্মসংযমের সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়, মোবাইল, সোশ্যাল মিডিয়া যুগে পড়াশোনার ফোকাস ধরে রাখার কৌশল, অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের লক্ষ্যকে, সক্ষমতাকে বোঝার ওপর জোর, এবং পরীক্ষার বাইরেও জীবন আছে সেই বাস্তবতা। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এবছরও প্রধানমন্ত্রী সরাসরি ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিয়ে বার্তা দিয়েছেন, পরীক্ষা জীবনের একটি অধ্যায় মাত্র, গোটা জীবন নয়। পরীক্ষার ফলাফল নয়, বরং শিক্ষার্থীরা সামগ্রিক বিকাশই যে প্রকৃত সাফল্যের মাপকাঠি হওয়া উচিত, সেই বার্তাই পুনরায় স্পষ্ট করে বলেছেন উনি। তাই কেন পরীক্ষা পে চর্চা প্রয়োজন এবং পরীক্ষার্থীরা এই চর্চা থেকে কিভাবে লাভবান হয়, অভিভাবক মহল এবং শিক্ষকদের দায়িত্ব কি, তাছাড়া শুক্রবারের পরীক্ষা পে চর্চার নবম এপিসোডে কি কি গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসে, তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পরীক্ষা পে চর্চা নিয়ে আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষক তথা সমাজকর্মী গৌতম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। স্যার, এই যে পরীক্ষা পে চর্চা আজকের যে পর্বটি, আগের বছরের তুলনায় মানে আজকের পর্বটি নিশ্চয়ই শুনেছেন আপনি, আমরা সবাই শুনেছি। এখন কোন দিক থেকে আলাদা বা বেশি প্রাসঙ্গিক বলে আপনার আজকের পর্বটি মনে হয়েছে? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রায় 9 নম্বর এপিসোড। আমি এগুলো দেখে আমার জাস্ট নিজস্ব একটা রাখছি, যেমন পঞ্চেন্দ্রিয়ের সঙ্গে মন, বুদ্ধি, অহংকার একত্রিত করে অনুভূতি স্তরে নিয়ে আত্ম উপলব্ধির মাধ্যমে আত্মনির্ভর শিক্ষায় প্রবেশ করানো ছাত্রছাত্রীদের। আচ্ছা, জ্ঞান পরম্পরা, মূল্যবোধ, চরিত্র গঠন, ভারতের সনাতন ঐতিহ্য আবার বৈষয়িক জগতের সঙ্গে তাল রেখে আধুনিক প্রযুক্তি, পরিকাঠামো এবং পাঠ্য বিষয়গুলোর প্রতি আলাদা একটা জোর দেওয়া। এই ছোট্ট করে যদি বলতে যাই, আমার কাছে মনে হয় এই জায়গাটায় উনি ফোকাস করতে চাইছেন। আচ্ছা, টোটাল ভারতবর্ষের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক সবাইকে কিন্তু উনি ওই বার্তাটা দিতে চাইছেন। ঠিক। আমি অনুষ্ঠান আমি আসবো আপনার কাছে স্যার, কিন্তু তার আগে এই যে আমাদের টিভি স্ক্রিনে দর্শক বন্ধুরা যারা দেখছে এই মুহূর্তে, যারা পড়ুয়া ছিল, পরীক্ষার্থী যারা ছিল, তাদেরকে প্রধানমন্ত্রী আজ এই নবম এপিসোডে, পরীক্ষা পে চর্চার নবম এপিসোডে আমরা দেখতে পাচ্ছি আসামের গামছা দিয়ে কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং তখন উনি বলেছেন যে এটা ওনার খুব প্রিয় একটি বস্তু, আসামের গামছা ওনার খুব প্রিয়, এবং এই গামছা আসাম তথা নর্থ ইস্টের ওমেন এম্পাওয়ারমেন্ট কে কিন্তু সেটা রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু আমাদের জন্য, বিশেষ করে নর্থ ইস্টার্ন স্টেট হিসেবে আমাদের জন্যও এটা খুব গর্বের বিষয়। এবং ত্রিপুরা এখানে একটু আজ এই পর্বে জড়িয়েছিল, কারণ আমরা শেষ জায়গায় দেখেছি একজন ছাত্র প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি প্রতিকৃতি তুলে দিচ্ছেন। স্যার, এবারে আমাদের যে টোটাল যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের বুকে এই একটা যে আলোড়ন সৃষ্টি করা, এবং আমরা সবাই আজকে আমরা এখানে যারাই বসেছি, বা আপনি, আমি, আমরা সবাই কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে এখানে এসেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে প্রথম একটা বিশাল ভয় কাজ করে, সেটা হলো মাধ্যমিক পরীক্ষা এবং 12 পরীক্ষা।
এটাই জেনারেল। আমরা যখন বোর্ড পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষা আমরা যখন প্রথম দিয়েছিলাম, আমাদের মধ্যে একটা বিশাল আতঙ্ক ছিল, টোটাল সোসাইটিতে, টোটাল মা বাবা, এবং তখন আমাদের সময় তো পাড়া প্রতিবেশী পর্যন্ত এটা নিয়ে একটা বিশাল ইয়েতে থাকতো, ওই বাড়িতে পরীক্ষা দেবে, বোর্ড পরীক্ষা দেবে, প্রত্যেকটা পাড়ার মধ্যে এটার মধ্যে একটা বিশাল ইয়ে ছিল, চর্চার বিষয় ছিল। যেমন আমাদের সময় তো দুবেলা পরীক্ষা হতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, আমাদের পাড়ার লোকরাই বা ক্লাবের লোকরাই আমাদের জন্য টিফিন নিয়ে যেত দুপুরবেলাতে। এটা একটা এনভায়রনমেন্ট, মানে আমাদের মনের সাহস দেওয়ার জন্য। এটাও তখনকার সময় তো এটা একটা সামাজিকতাটাই অতটা আন্তরিক ছিল, আন্তরিক ছিল। আর আমাদের যেটা, আমরা যখন ছাত্র ছিলাম বা আজকের যারা ছাত্র রয়েছে, আগামী দিন যারা ছাত্র রয়েছে, মাধ্যমিক একটা বিশাল স্টেজ প্রথম। এই যে প্রধানমন্ত্রী গত 9 বছর ধরে বিভিন্ন প্রত্যেকটা বছর পরীক্ষার আগটাতে এই যে সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীর মনোবল বাড়ানো এবং কিভাবে নিজেদেরকে খুব স্বাভাবিকভাবে উনি বলছেন, এতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু অসম্ভব পরিমাণে উৎসাহিত হচ্ছে, এবং তাদের যে একটা ভয় ভীতি থাকতো, সেই ভয় ভীতিটা যেন নিমেষের মধ্যে সরে যাচ্ছে, এবং বিভিন্ন রকমের মানে ছাত্রীদের বিভিন্ন কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর বিভিন্ন সময় দেখা গেছে, আজকেও বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করছে, ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে, উনি সাবলীল ভাবে ওদের সঙ্গে কিন্তু কথা বলছে। এটা একটা আশ্চর্যজনক, একটা গল্পের আকারে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বলছে। আমাদেরও মনে হয় যে সারাটা ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী, যার 24 ঘন্টা বিভিন্ন রকমের ঝামেলা নিয়ে থাকে, তারপরে এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু এই একটা এপিসোড প্রত্যেকবার করেন, এবং এটা একটা ভারতবর্ষে আবার ঠিক প্রচন্ড জনপ্রিয় একটা ইয়েতে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে পড়ুয়াদের মধ্যে এবং শিক্ষা মহলে, অভিভাবক বা যারা শিক্ষার্থী, পাশাপাশি শিক্ষকদের মধ্যে একটা বিশাল জনপ্রিয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন এটা প্রসঙ্গে আমি যদি একটা কথা বলি, আজকের যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা সংখ্যা আমি পেয়েছি, আমাদের এই মানে পুরো ইয়ে অনুযায়ী আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমি ডিস্ট্রিক্টে যাচ্ছি না, আমাদের নাম্বার অফ টোটাল স্কুল আজকে কভার করেছে 3321টা। আচ্ছা, মানে আজকের দিনে 3321টা স্কুলে এই প্রোগ্রামটা হয়েছে। ওকে, এর মধ্যে স্টুডেন্ট ছিল 2,60,830 জন স্টুডেন্ট, ওকে, পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন। তারপরে ছিলেন টিচার ছিলেন 21,641 জন। আচ্ছা, আরো ইন্টারেস্টিং, এখানে গাইডিয়ান ছিল 5,753 জন গাইডিয়ান টোটাল এই প্রোগ্রামটা আজকে ফলো করেছেন, অভিভাবকরাও। ওকে, টোটাল 2,88,224 জন, মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট আছে, মানে এই সংখ্যাটা আজকে ত্রিপুরা রাজ্যের বুকে বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামটা দেখেছে প্রধানমন্ত্রীর। তাহলে এটা কত যে এই যে 2 লাখ প্রায় 3 লাখ 88, মানে 3 লাখের কাছাকাছি এখানে ডাইরেক্ট অংশগ্রহণ করেছে। তার মানে এই 3 লাখ স্টুডেন্টের মধ্যে, স্টুডেন্ট গার্ডিয়ান সবার মধ্যে একটা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে, আলাদা একটা উৎসাহ তৈরি হয়েছে। হয়তো আগামী 2 দিন পরে যখন পরীক্ষাটা শুরু হবে, ওদের এটা বিশাল এটা কাজে দেবে। তাছাড়া উনি কিভাবে স্টাডি করতে হবে আগামী দিনে, তার শুধু যে পরীক্ষার মধ্যে যে সীমাবদ্ধ রেখেছে উনি কিন্তু তা না, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পুরো লাইফটাকে কিভাবে গোছাতে হবে এবং সার্বিকভাবে জীবনটাকে নিয়ে কিভাবে গুছিয়ে নিতে হবে, ওনার যে এই যে বিষয়গুলো, এবং আসলে যে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ বা প্রধানমন্ত্রী, উনি যে বহু আগে ভাবেন। এই যে যেমন একটা স্লোগান দিয়েছে 2047, হ্যাঁ, তার মানে ওই যে ভীষণটা ওনার, কিন্তু ভীষণের জন্যই কিন্তু এগুলো তৈরি চলছে। ঠিক, তাহলে ওনার চিন্তা চেতনা, এই যে আমরা অনেক সময় বলি ওই সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এটা আমরা কিন্তু মনে করতাম স্লোগান। প্র্যাকটিক্যালি যেমন একটা সময় আমরা দেখেছি যে ওই গরিবি হটাও বিভিন্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওই স্লোগানগুলো ছিল, এগুলো আমরা কিন্তু শুনেছি স্লোগান হিসেবে, স্লোগানটা দিয়ে শেষ। উনি আসার পর থেকে কিন্তু এই সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে শব্দগুলো বলছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে স্যার, এখানে কি মনে হয় আপনাদের এই যে বাস্তবে এই ধরনের সংলাপ শিক্ষার্থীদের যে মানসিক চাপ কমাতে মানে সক্ষম হচ্ছে, নাকি এই প্রভাবটা সীমিত, মানে যারা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করছেন বা সেখানে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সেটা সীমিত, নাকি যারা দেখছেন অনুষ্ঠানটা
গোটা ভারতবর্ষে, শুধু আপনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বললেন যে প্রায় 3 লক্ষ স্টুডেন্ট এবং টিচার মিলিয়ে সব মিলিয়ে এটা কিন্তু দেখেছে প্রত্যক্ষভাবে, যারা দেখেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে অনেকেই বাড়িতে বসে দেখেছে, আরো তো 5 লাখ আছে, কয়েক আছে বাড়িতে বসে দেখেছে, অনেকে বসে বসে নিউজে দেখছে। বা এটা মেইনলি হলো কি, শুনতে ওনার যে কথাগুলো, ছাত্রদের সঙ্গে যে ইন্টারেকশন, বিভিন্ন স্কুলগুলো, এটা তো শুনতেই ইচ্ছা করে। ঠিক দেখেছেন এবং শুনেছেন, সব মিলিয়ে অনেকে রেডিওতে শুনেছেন, হয়তো অনেক লোক বিভিন্ন টিভিতে, এটা তো আগে থেকে একটু প্রচার হচ্ছিল, সবাই এটা দেখছে। তার মানে উনিও একটু ইন্টারেস্টেড, বিষয়টাকে এমন ভাবে উৎসাহব্যঞ্জক করেন যার জন্য সবাই এটাকে দেখার জন্য প্রতিনিয়ত কিন্তু। এখন আপনার কি মনে হয় এটার প্রভাবটা যারা দেখছেন তাদের মধ্যে কতটা মানে কার্যকর হয় বলে মনে করেন? এটা তো আমার কাছে মনে হচ্ছে 100% কার্যকর হচ্ছে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের একটু অ্যাম্বিশন আছে এবং যারা প্র্যাকটিক্যালি নিজের জীবনটাকে কিছু একটা করতে চায়, এর মধ্যে আমি তো আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের জন্য বা অভিভাবকদের জন্য আমি সবসময় এই ব্যাপারে ধন্যবাদে জানাই। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ সবাই কিন্তু শিক্ষার জন্য উৎসাহ বেশি। আমাদের এই রাজ্যের অভিভাবকরা এবং ছাত্রছাত্রীদের মধ্যেও শিক্ষা মানে সংক্রান্ত ব্যাপার উৎসাহ বেশি। নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে লেখাপড়া করে এবং এই জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ তো আলাদা একটা ইয়েতে এটাকে জনপ্রিয় হিসাবে নিচ্ছে। ঠিক স্যার, এখানে এই যে আজকের যে এপিসোড, সেখানে মানসিক সুস্থতার বিষয়টি যেভাবে মানে উঠে এসেছে, তা কি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হচ্ছে? আপনি তো বহুদিন শিক্ষকতা করেছেন বা এখনো বিভিন্ন স্কুলের সঙ্গে আপনার যোগাযোগ আছে, দেখেন তো শিক্ষা ব্যবস্থা এটা কতটা প্রতিফলিত হয় বলে মনে করেন আপনি? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর আপনার প্রশ্ন। শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার যদি বলতে হয়, কতগুলো অন্য প্রসঙ্গ আমাদের চলে আসতে হয়। ঠিক, এই যে আমরা ব্রিটিশ ভারতটাকে যদি ধরি, প্রাচীনভাবে ভারতবর্ষের মানে প্রাচীন সময়ও তো কিন্তু ভারতবর্ষের শিক্ষা দীক্ষায় খুব উন্নত ছিল, যেটা আমাদের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তক্ষশিলা যেগুলো রয়েছে, এটা আমাদের প্রাচীনত্ব। আমরা কিন্তু ইতিহাস ভুলে গেছি। ব্রিটিশরা এসে কি করেছে, যে আমাদেরকে একটা কেরানি বানানোর একটা প্রসেস তৈরি করেছে। সেই প্রসেস থেকে আবার বেরিয়ে আসার কিন্তু প্রয়াস এটা। এই প্রয়াসে আমরা দেখতে গেলে আমাদের যে আজকের এই যে এপিসোড গুলো চলছে, আমরা যখন ত্রিপুরা রাজ্যে আজকে থেকে, আমি তো প্রায় 30-34 বছর শিক্ষকতা করেছি, কিছু আমাদের মধ্যে লেথার্জি ছিল, আছে, শিক্ষা ব্যবস্থার প্রতি অনীহা আছে, যেটা ইংরেজ আমল থেকে যেটা চালু হয়েছে সেটাকে কিন্তু আমরা ধরে ধরে কিন্তু চলেছি, যার জন্য আমাদের বিভিন্ন সিলেবাস নিয়ে প্রতিনিয়ত কিন্তু এগুলো নিয়ে আমরা তখনও এগুলো অনেক সময় প্রতিবাদ হতো, অনেক সময় অনেক কিছু চর্চার বিষয় ছিল। বিভিন্ন স্কুলগুলোতে আমাদের শিক্ষকদের মধ্যে একটা অনীহা ছিল। তারপরে অনেক শিক্ষকরা, যেটা আজকে প্রধানমন্ত্রীর মুখও শোনা গেছে একটা স্টুডেন্টের একটা প্রশ্নে, তখন উনি ওইটাও ক্লিয়ার করেছেন যে মানে শিক্ষককে কি করতে হবে। ঠিক, আমি সেই জায়গাটা একটু, যারা অনুষ্ঠান দেখেননি অবশ্যই আমরা সবাই করে, যারা পরীক্ষার্থী বা 1-2 বছরের মধ্যে পরীক্ষা দেবেন, মানে বোর্ড পরীক্ষার কথা বলছি, এই কথাগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে যে বার্তালাপ, স্টুডেন্টদের পরীক্ষা পে চর্চা, এটা অবশ্যই এই এপিসোডগুলো দেখা উচিত। টিচারের যে স্পিডের সাথে কোপ আপ করা মুশকিল হয়ে যায়। একজন স্টুডেন্ট তখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে তখন কি করা, বলেছিলেন যে অনেক সময় টিচারদের স্পিড এতটাই হয় যে টিচাররা সিলেবাসটা অনেকটা পড়িয়ে চলে যান, তারা আর পড়তে পারেন না, তারপর এমন একটা পরিস্থিতি হয় যে আর কোপ আপ করতে পারেন না। তখন প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে কিন্তু বলেছিলেন, প্রথমে ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে স্টুডেন্টদের তৈরি থাকতে হবে আগের থেকে, এবং টিচারদের জন্য একটা কিন্তু বার্তা দিয়েছেন। ওইটাই আমি বলতে চাই, সেটাই, সেই বার্তাটা আপনি আরেকটু যদি ব্যাখ্যা করে বলেন। আমরা দেখছি কি অনেক সময় অনেক টিচাররা ক্লাসে গিয়ে খুব স্পিডি পড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু পেছনের যারা স্টুডেন্টরা, স্টুডেন্ট মানে শুধু ফার্স্ট বেঞ্চে যারা বসে হয়েছে তারা নয়, গোটা ক্লাসে। পেছনের বলতে আমরা বলি যারা হয়তো অনেক সময় একটু সামনের বেঞ্চে বসলে হয়তো পেছনের স্টুডেন্টটাই, কিন্তু পেছনের বলতে আমরা ওইটা বলছি যারা একটু পিছিয়ে, একটু ঠিক, যাদের অত ক্যাচিং ক্ষমতা অতটা বেশি নেই বা বেসিকটা একটু ডাউন ছিল, ওইটার দিকে নজর নেই। আমরাও এটা আমরা যখন পড়াতাম বা আমরা যখন অন্য টিচারদেরকেও আমরা অনেক সময় বলতাম, প্র্যাকটিক্যালি স্টুডেন্টদের অ্যাটিটিউডটা কি, টোটাল ক্লাসের স্টুডেন্টদের অ্যাটিটিউডটা কি, আমি ওই লেভেলে নেমে লেখাপড়াটা করাতাম। আমি কিন্তু লাস্ট বেঞ্চের স্টুডেন্টটাকে নিয়ে ভাবতে হবে। যে স্টুডেন্টটা স্লো, ওই স্টুডেন্টটাকে নিয়ে আমি যদি চলি, তাহলে কিন্তু টোটাল ক্লাসটা অ্যাক্টিভ হবে। অনেকে করছেন কি, হয়তো মানে কে কি বুঝলো, আমার দায়িত্ব খালাস, আমি একটা ঘন্টার মানে একটা পিরিয়ডের টিচার, আমি পিরিয়ডটা শেষ হলে মানে একটা যন্ত্রের মতো আমি স্কুলের ঘন্টা বাজলো,
আমি স্কুলে ঢুকলাম, স্কুলের ঘন্টা বাজলো, আমি চলে এলাম, জাস্ট একটা বাধ্যবাধকতা, এই টাইম পিরিয়ডের মধ্যে আমি আছি। ওই জায়গাতে যেটা আজকে প্রধানমন্ত্রী বারবার বলতেছেন, শিক্ষকদের কিন্তু সবচেয়ে বড় ভূমিকা, এবং দেশ গঠনের কাজে স্টুডেন্টরা যদি, শিক্ষা ব্যবস্থাটা যদি সঠিক হয়, সুন্দর হয়, তাহলে আমাদের দেশের যে ব্যাপারগুলো, দেশটা গঠন করতে গেলে কিন্তু শিক্ষা এবং শিক্ষক, তারপরে আসবে অভিভাবক, স্টুডেন্ট, সেটা তার। এবং যেমন আমরা কখনো কখনো দেখি কোন কোন স্টুডেন্ট কি করে, ওই ক্লাসটার টিচার যদি আজকে ক্লাসও না থাকে, কোনো কারণে যদি ওদের একটা অপ্রিয়ড থাকে, ওরা ওই একটা টিচারকে কিন্তু নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন, হ্যাঁ স্যার ক্লাস আছে কিনা। যখন দেখে যে স্যারটার ক্লাস নেই, স্যারটাকে অনুরোধ করছেন, তার মানে কি ইন্টারেস্টেড ক্লাস, ভালো পায়, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও করায়। তাহলে এই যে এমন ধরনের কিছু টিচার প্রত্যেকটা স্কুলে স্টিল নাম আছে, আজকেও আছে, মানে অতীতেও ছিল, আগামীতেও থাকবে। আবার এটা পাশাপাশি বলবো, আমরা যেমন একটা জনপ্রিয় শিক্ষক বলছি, পাশাপাশি অন্য শিক্ষকরাও কিন্তু জনপ্রিয়তা নিতে পারে, ওনারা আসলে নিতে চান না, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ আছে। আমি যদি স্টুডেন্ট আমাকে ডাকছে, আমি স্টুডেন্টের সঙ্গে সবসময় ইন্টারাকশন করছি বিভিন্ন বিষয় নিয়ে। আমরা যেমন অনেক সময় ক্লাস না থাকলেও লেজার পিরিয়ড, মানে স্টুডেন্টদের কাছে প্রিয় হয়ে থাকাটা তো প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই হয়তো চাহিদা, হয়তো এটাই পাওয়া, ঠিক শিক্ষকদের জীবনে এটাই পাওয়া। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি এখন আগরতলায় আছি, আমার মেইনলি আমি হলাম বিলোনিয়া বেস্ট, সাউথ ত্রিপুরা বেস্ট। আমি যে স্কুলগুলোতে চাকরি করেছি, ওই স্টুডেন্টরা অনেকে এখন আগরতলা আছেন। আচ্ছা, তাহলে আমাকে দেখে ওরা যখন পায়ে ধরে প্রণাম করছেন, তখন কিন্তু আমার এটাই আমার প্রাপ্তি। তাহলে এই যে পাওয়াটা, বা এখনো বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা ফোন করে বা খবর পায়, বা এইসব প্রোগ্রামগুলো আমার দেখে কিন্তু ওরা আবার রিয়েকশন করে আমার, ওকে অনেক সময় ফোন করছে। তার মানে কি আমার ওই জায়গাটা আমি পেয়েছি। তার মানে কিছু কিছু টিচারকে কিন্তু ভুলে যাচ্ছেন। কেন ভুলে যাচ্ছেন? যদি সঠিকভাবে, যেটা প্রধানমন্ত্রী আজকে বলতে চাইছেন, যে শিক্ষকরা যদি সঠিকভাবে স্টুডেন্টকে দেয়, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা শিক্ষককে নেবে। ঠিক, আগে থেকে প্রধানমন্ত্রী আজকে বলছিলেন যে আগে থেকে যদি মানে কি পড়ানো হবে, ধরুন মাসখানেক আগে বা 2 মাস আগে বা 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগেও যদি বলে দেওয়া হয় যে অমুক সপ্তাহ থেকে বা অমুক দিন থেকে তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হবে, তখন স্টুডেন্টরা যদি আগে থেকে তৈরি থাকে, তাহলে তার ইন্টারেস্টটা গ্রো করে বেশি, তার বুঝতে সুবিধা হয়। আমার মনের কথাটাই বলছে। আমি কিন্তু বলে দিতাম যে তোমরা আগে এটা তৈরি থাকো, তাহলে আমি যখন বলবো দেখবে তোমার কাছে আরো ইন্টারেস্ট লাগবে। এটা কিন্তু আমি যখন ক্লাস করতাম এগুলো অলরেডি বলতাম। আজকে প্রধানমন্ত্রীর মুখে যেগুলো শোনার পরে আমার কাছেও বলছে, আরে তাহলে তো আমাদের ভিশনটাও ছিল, আমাদের প্ল্যানিংটাও ঠিক ছিল। তাহলে এই যে স্যার শিক্ষা ব্যবস্থায় বা এই যে মানসিক স্বাস্থ্যের উপর একটা জোর দেওয়ার ব্যাপারটা চলছে, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু না, আগেও ছিল? আপনি তো কিছুক্ষণ আগে নালন্দা তক্ষশিলার কথা বলছিলেন, মানসিক স্বাস্থ্য ঠিক থাকাটা স্টুডেন্টদের কতটা প্রয়োজন? এটা একটা মানে ভাইটাল পয়েন্ট বর্তমান এই যুগে। টাইম টু টাইম তো সবকিছু চেঞ্জ হয়। আমরা যদি বলি 1000 বছর আগের একটা সিস্টেম ছিল, তার পরবর্তী সময় আমাদের যখন পরাধীন ছিলাম তখনকার একটা সিস্টেম ছিল, তার পরবর্তী সময় স্বাধীনতার পর একটা সিস্টেম হয়েছে। এখন আধুনিক বিশ্ব, টেকনোলজির যুগ। অনেকে কি করছে, সারাক্ষণ মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে স্টুডেন্টরা, বাড়িতে টিভি দেখছে। যখন মানে সে 80 পরে যখন আস্তে আস্তে টিভিটা 2000 পরে আরো জনপ্রিয় হলো, বিভিন্ন সিরিয়াল শুরু হলো, তখন কিন্তু কিছু অপসংস্কৃতি ঢুকে গেছে। ওই জন্য মানসিক স্বাস্থ্য মানে স্বাস্থ্যের প্রসঙ্গতা কিন্তু এইখান থেকে মনে হচ্ছে। আমার মনে হয় এই জায়গাগুলো থেকে উনি আইডেন্টিফাই করেছেন যে, এবং আমরা এখন দেখি মোবাইলের মধ্যে বিভিন্ন রকম কিছু আছে, বা সিনেমাগুলোর ভিতরে এমন কতগুলো, আগে যেমন সিনেমাগুলো তৈরি হতো কিছু মানে নেওয়ার মতো ছিল, আজকের দিনে নেওয়ার মতো কিন্তু কিছু নেই। যেমন কথা প্রসঙ্গে আমার কালকেই একটা কথা মনে পড়েছে, মানে কালকে রাত্রের ঘটনা। একটা গান চলছে, সম্ভবত এটা বিয়ে বাড়ির কোনো একটা প্রোগ্রাম, খুব ডান্স ফান চলছে। আমি অনেকক্ষণ বসে গানটা শুনতে চাইছি, গানটা কি বলছে আমি কোনো শব্দই বুঝিনি। কিন্তু আমাদের সমাজে কতগুলো গান ছিল, এগুলো কিন্তু ভেতর থেকে একটা মানে ফিলিংস এসে যেত। আজকে থেকে 70 দশক 80 দশকের যে গান লেখা, গানের সুরকার, গানের গায়িকি, তার যে টোটাল যে একটা এক্সপ্রেশন ছিল, মানুষের অন্তরটাকে কিন্তু ফলো হতো। ওই জায়গাটা আজকের দিনে আমাদের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এটা চলে এসেছে। ওকে, এখানে মেরিট নেই খুব বেশি কিছু। আজকে প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা, মানে সবগুলো কথাই হয়তো মানে প্রেরণাদায়ক অবশ্যই, কিন্তু তার মধ্যে বলেছেন, जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है। এই কথাটা উনি বলেছেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কথাটা।
যে শুধু পরীক্ষার ভয় ভীতি পেয়ে পরীক্ষাটা খারাপ হলো তার মানে আমার জীবনটা শেষ হয়ে যাবে। একজন ছাত্রী, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে, একজন ছাত্রী বলেছিলেন, এপিজে আব্দুল কালামের উদাহরণও এনেছিলেন। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এখন আপনি এই যে ডিজিটাল যুগ, টিভি, ফোনের কথা আপনি বলছিলেন, এখন স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার যুগে শিক্ষার্থীদের জন্য এই পরামর্শগুলো মানে বাস্তবে প্রয়োগ করা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী যেগুলো বলছেন এগুলো বাস্তবে সবগুলো প্রয়োগ করা সম্ভব? এগুলো বাস্তব প্রয়োগ করা সম্ভব। মেন হলো এখানে মোটিভেশন। ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে গার্ডিয়ানদের তরফ থেকেও বোঝাতে হবে। অনেক সময় অনেক কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি, অনেক গার্ডিয়ানও কিন্তু কিছু সামাজিক যে সিস্টেম রয়েছে সিস্টেমের থেকে বেরোতে চায় না, যে আমার টিউশনি করাতে হবে। যেমন এই যে আমরা বললাম যে অনলাইন সিস্টেমগুলো আমরা খারাপ হিসাবে যদি নেই খারাপ, কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু জিনিস, যেমন আমি একটা অঙ্ক ক্লাসের মধ্যে করিয়ে এলাম বা আমি একটা টপিক্সের উপর আলোচনা করে এলাম, এই টপিকসটা ওখানে কিন্তু লাইভ প্রোগ্রাম হয়ে শেষ হয়ে গেছে। আজকে আমি যদি আমার যে মানে লাস্ট বেঞ্চের যে স্টুডেন্টটা বা যে লো লার্নার, ও কিন্তু হয়তো বুঝেছে, আধা মাথা বুঝেছে, হয়তো 15 দিন 1 মাস পরে যখন আবার পড়তে গেছে ওর নলেজ কিছু নেই। আমি কিন্তু আজকের যুগে ওইটাকে যদি আমি পজিটিভ নিই, আমি অনলাইন চেক করলে আমি যে কোনো একটা ক্লাসের যে কোনো একটা টপিক্সের উপরে আমি বললে গুগল থেকে আমাকে দিয়ে দিচ্ছে, বা আমরা যদি ইউটিউবে যাই আমরা পাই, আমি শুনলে কিন্তু আরেকটু ক্লাস ভালো হবে। হয়তো আমার পড়ানো এটাও বুঝেনি, কিন্তু আরেকটা টিচার হয়তো পড়িয়েছে, এটা বুঝেছে, তাহলে এটার থেকে আমি ইউজ করলে কিন্তু এটা ভালো দিকটা আছে। ম্যাক্সিমাম সাইড কিন্তু ভালো আছে। এবার ভালোতে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু গার্ডিয়ানদের, শিক্ষকদেরও। প্রতিনিয়ত ক্লাসে যতটুকু না পড়াবেন, সাবজেক্ট বিষয়ে যতটুকু না পড়াবেন, তার থেকে ওকে আরো বেশি 50% টাইম ওকে কিন্তু মেন্টালি সাপোর্ট দিতে হবে, মানসিকভাবে ওকে তৈরি করতে হবে। তৈরি করলে ও কিন্তু আস্তে আস্তে মেন্টালি চেঞ্জ হয়ে ও কিছু না কিছু করার, তার আগামী দিনের কিভাবে কি করতে হবে, ওর কিন্তু লাইফে অনেক কিছু চেঞ্জ হয়। তাহলে ওকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। কারণ একটা বাচ্চা ছেলে যখন থাকে, তার সামনে যদি একটা মোমবাতি বা বাতি জ্বলে, ও কিন্তু বুঝে না, ওইটা ধরতে চায়, কারণ ওর কাছে তো এটা ভালো লাগে। ওইটা যে ক্ষতিকারক, এটাকে ওকে বুঝিয়ে দিতে হবে। তো অনেক সময় আমরা কি করি, অত চা খাওয়ার সময় ওরা গরম কাপ ধরতে যায়, একটু লাগিয়ে দিলে ও আর আসে না, নেক্সট টাইম ও আর আসবে না। তাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে এটা যে ঠিক না। এটা বোঝানোর জন্য কিন্তু বাবা মাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। ওকে, ঠিক। এখানে এই যে পরীক্ষার বাইরেও জীবন আছে, বারবার আজকে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন, এই ধারণা কি মানে সমাজ গ্রহণ করছে? কারণ প্রধানমন্ত্রী একটা জায়গাতে বলছিলেন যে ইয়ে যে মার্কস কি বিমারি হ্যাঁ, মার্কস মার্কস, নাম্বার নাম্বার নাম্বার। অভিভাবকরাও আজকাল এই নাম্বারের পেছনে ছুটছেন। বলছেন, খুব সুন্দরভাবে বলেছেন যে গত বছর কারা কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবচেয়ে বেশি নাম্বার এসেছিল আজকে আমাদের মনে আছে। ইভেন কি 1 মাস আগেও কি, 1 মাস পরেও কি মনে থাকে কারোর? বা তাদের স্কুলেরই স্টুডেন্টসদের বলছিলেন যে তাদের স্কুলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সবার নাম কি মনে আছে কিনা, যারা ভালো নাম্বার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী কথাগুলো বলছিলেন, তো বলছিলেন যে এখন এই যে কথাগুলো বা এই ধারণাগুলো সমাজ কি গ্রহণ করছে? মানে শিক্ষার্থী ও অভিভাবক সমাজ কি এই বার্তা কতটা মানে প্রভাবিত হচ্ছে? আমার আজকে আরো কয়েকটা কথা বেশ মানে মনে পড়েছে নিজের জীবনের সঙ্গে, মানে যেহেতু আমি শিক্ষক ছিলাম। আচ্ছা, এই যে মার্কস সবচেয়ে মানে অনেক সময় আমরা দেখতাম স্কুলের গার্ডিয়ান ফাইডিয়ান যখন আসতো বিভিন্ন বিষয়ে, আমি কিন্তু মার্কস নিয়ে বারবার বলতাম, মার্কসকে কেন পেছনে কেন ছোট, সে কতটুকু জানে কি জানে। যেমন আমার সঙ্গে অনেক সময় অনেক শিক্ষকদেরও হতো। কেন হতো? মাধ্যমিক পাস করলো, 11-12 ভর্তি হবে, কি নিয়ে ভর্তি হবে? টিচার যার কাছে যায়, ওর যতটুকু নলেজ আছে ও ওরটাই বলে। যে আর্টসের কাছে গেল, হ্যাঁ আর্টস নিয়ে পর, কোন কোন সাবজেক্ট, ওই ইতিহাস, এডুকেশন, এই গদবাদা কতগুলো জিনিস। কমার্সের কাছে গেলে বলবো এই নিয়ে পর, সায়েন্সের কাছে গেলে। আর আমি আমার কাছে যখন এলো, আমি কিন্তু ওকে ওইটা বলিনি, আমি ওকে জিজ্ঞেস করতাম, তোমার আগে তুমি যে 10 পর্যন্ত পড়েছো, প্রায় তো আমাদের সময় তো 9টা সাবজেক্ট ছিল, বাংলা ইংরেজি দেখে পুরো, কোন সাবজেক্টটা তোমার মনের থেকে ভালো লাগতো? তুমি নিজেকে নিজে রাত্রে গিয়ে শুয়ে শুয়ে প্রশ্ন করো, স্যারদের থেকে আলোচনা করো, শোনো কোন স্যার কি বলছে, কোন সাবজেক্ট কি বলছে। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি বুঝতে চাও যে তোমার কাছে কোনটা ভালো লাগে, তোমার কাছে যে সাবজেক্টটা ভালো লাগে ওইটাকে নিয়ে তুমি ভর্তি হও, না আর্টস না কমার্স না সায়েন্স। তোমার কাছে যদি ভালো না লাগে, তখন দেখা যায় কোনো কোনো গার্ডিয়ান একটু প্রেশার করে, অনেক সময় আমাকে বলে না স্যার সায়েন্স নিয়ে পড়বে। তো সায়েন্স নিয়ে পড়লে কি হবে?
সবার স্বপ্ন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার, পৃথিবীতে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। তাহলে শিক্ষা কি? শিক্ষা হলো আমি আমাকে তৈরি করা, আমার কাছে যেটা ভালো লাগে সেটাকে আমি এনে যখন আমি প্রজেক্ট করব। অনেককে আমি বলতাম আর্টসের যে স্টুডেন্টটা আমাদের সঙ্গে ছিল উনি তো আজকে প্রফেসর, তো উনি হয়নি। তা তুমি আর্টসেই পড়ো, তোমার যেহেতু আর্টসটা ভালো লাগে তুমি আর্টসটাই পড়ো। না স্যার, বাবা মায়ের প্রেশার, ওই মামা বলেছে, কাকা বলেছে বিজ্ঞান পড়তে হবে। এরপরে দেখা গেছে অনেক স্টুডেন্ট মানে পুরোটা লাইফ শেষ হয়ে গেছে। ঠিক। এবার আরেকটা কথা আজকে প্রধানমন্ত্রী খুব ভালো লেগেছে যে সাজেশন, এটার জন্য কিন্তু আমি স্টুডেন্টদের কাছে কিন্তু এটার জন্য আমি ভালো ছিলাম না। আমি কোনোদিন কোন স্টুডেন্ট একটা প্যাটার্ন অফ যে পরীক্ষার প্যাটার্ন, আমি কোনোদিন 10 বছরের পরীক্ষা প্রশ্নপত্র একই রকম প্রশ্নপত্র, এই কয়েকটা প্রশ্ন আসবে, এই প্যাটার্ন গুলো শিখিয়ে দেওয়া। আমি বললাম পুরো বই পড়ো, পুরো তুমি কোশ্চেন দেখো, দেখে কোশ্চেন নিজে নিজে সলভ করো। আমি কোনো কোশ্চেন আগে ওটা হচ্ছে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, তারপরে এগুলো সাপোর্টিং এর জন্য করার জন্য। এগুলো তো কিন্তু ক্ষতি হয়েছে স্টুডেন্টদের। এগুলো তো স্টুডেন্ট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে যায়। আচ্ছা, ফার্স্ট যে নলেজ হওয়ার দরকার, একটা জ্ঞান মানে কি, যে কোনো বিষয়ে আমি কথা বলবো, যে কোনো বিষয় নিয়ে আমার মিনিমাম নলেজ থাকতে হবে। আমি ম্যাক্সিমাম জানি না, আমি কিছুই জানি না। এবার আমি যদি মিনিমাম কিছু 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 জানি, তাহলে আমার একটা সর্বাঙ্গীন যে বিকাশ আমরা যেটাকে বলি, তো সর্বাঙ্গীন বিকাশ যেটা আমরা এখন আধুনিক যুগে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলছি, তো ওই সাস্টেইন করার জন্য আমাকে তো ডেভেলপ করতে হবে নিজেকে। আমাকে তো টিকে থাকতে হবে সমাজে, এই পৃথিবীতেও টিকে থাকতে হবে, সমাজ ব্যবস্থার মধ্যেও টিকে থাকতে হবে, পারিবারিক ব্যবস্থার মধ্যেও টিকে, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেও টিকে থাকতে। তাহলে টিকে থাকতে গেলে আমার কি করতে হবে? আমাকে ফেলিউর হতে হবে। আমি সবসময় 90-তে 90 পাবো, 91 পাবো, 99 পাবো, এইটাও কিন্তু আরেকটা খারাপ। ঠিক। আমি সবচেয়ে খারাপ জিনিস এটা। আমরা যেমন বাচ্চা, আমরা যখন ছোট থাকতাম, আমরা গ্রামের মধ্যে খেলাধুলা করতাম, একটাকে মারতাম, একটা এতে কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের ধৈর্য সহ্য চলার যে কতগুলো জিনিস এগুলো ছিল, আজকের দিনে এটা নাই। ওই জন্য একটুখানি নাম্বারটা কম পেলো, আমরা প্রতিনিয়ত এখন থেকে সুইসাইড করে যাচ্ছে, এই করে যাচ্ছে। রেজাল্টের পরে আমরা সারা ভারত ডিপ্রেশনে চলে যাচ্ছে, স্ট্রেস চলে যাচ্ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ওর উপর একটা প্রেশার ছিল, তোমাকে এটাই হতে হবে। আমি যখন একটা ক্লাসে যাই, আমি কিন্তু কখনোই বলিনি, আমি বলি না। তাহলে এইভাবে প্রত্যেকটা স্যারকে, অনেক স্যারে বলেন, ম্যাক্সিমাম স্যারই বলেন, হয়তো 2-1 স্যার অনেক সময় হয়তো এটা নিয়ে না, ওরাও যদি সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে দেখে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আগামী দিনের আমাদের যে প্রচেষ্টা, প্রধানমন্ত্রীর, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা বা ওনার যে ইচ্ছা শক্তি, তাহলে আমার মনে হয় ধীরে 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 এগুলো পরিবর্তন হয়ে একটা, ঠিক উনি এটাই বলছিলেন, আলটিমেট গোল এক্সাম কে নাম্বার নেই, মতলব মানে সম্পূর্ণ বিকাশ, সম্পূর্ণ জীবনের বিকাশ। প্রতিনিয়ত আমরা আমাদের অনেক, যেমন টিউশন নির্ভর যেটা, এটা কিন্তু কমে যাওয়া দরকার। একটা স্টুডেন্ট আমি বুঝি না 7টা টিচারের কাছে পড়ে, ওর টাইম কোথায়? 24 আওয়ার্স তো প্রত্যেকের জন্য। যতক্ষণ ও রেডি হয় এটা টিউশনে যাওয়ার জন্য, যে তার যে প্রস্তুতি, আসার আগে প্রস্তুতি, যদি ওকে যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ায়, তার সঙ্গে প্লাস 1 ঘন্টা হয়ে যায়, মানে 2.5 ঘন্টা নষ্ট হয়। না, এটার জন্য তো স্যার ওই যে হচ্ছে আজকাল বলছে বোর্ড এক্সাম চলছে, আজকে সেই বিষয়টা উঠে এসছে। একজন ছাত্রী বলছিলেন যে বোর্ড এক্সাম এবং পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো থাকছে, কেউ জেই দিচ্ছে, কেউ মেইনস দিচ্ছে, কেউ অন্যান্য সিইটি দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ওই পরীক্ষাগুলো, কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য এক ধরনের এক ধাঁচের পড়াশোনা করতে হচ্ছে, এক ধরনের টিউশনের কাছে যেতে হচ্ছে। বোর্ড এক্সামের জন্য এটাও উনি জানতে চেয়েছিলেন, এবং প্রধানমন্ত্রী সিলেবাসটাকে জায়গায় আনতে হবে, একদম সেটাই প্রধানমন্ত্রী বলেছিলেন। প্রায়োরিটি বোর্ডকে বলছেন আগে দিতে। তাহলে বোর্ডেই প্রায়োরিটি, কারণ আমি মাধ্যমিক দিয়ে এন্ট্রান্স দেবো, 12 দিয়ে এন্ট্রান্স দেবো, কেউ যেই দেবে, যে যেটাই দেন, বিভিন্ন এছাড়াও আরো অনেকগুলো এন্ট্রান্স আছে, কতগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আছে, ওরা নিজস্ব এন্ট্রান্স। তাহলে ওইভাবে কিন্তু আমাদের সাবজেক্টগুলো, পড়ার যে বিষয়গুলো, বোর্ডের সঙ্গে ওই বিষয়গুলো কিন্তু এক জায়গায় আনতে হবে, তাহলে আর ওদের পুরো প্রেশারটা আসে না। তো প্রেশার দেওয়ার প্র্যাকটিক্যালি কিছু নেই। আমি যে, বা আমি আপনি, আমরা যারাই করেছি, আমরা A+B² সূত্র করেছি, আমার সারা জীবনে এটা কি কাজে লেগেছে? কানাডার প্রধানমন্ত্রীর নাম তখন আমাদেরকে হয়তো শিখিয়েছে, আমেরিকার প্রধানমন্ত্রীর নাম বলো ওইখানে, এটাতে আমাদের কি কাজে লেগেছে? আমি ত্রিপুরায় থাকি বা ভারতবর্ষে থাকি, আমি ওই নিরক্ষীয় জলবায়ু শেখার আমার কি প্রয়োজন ছিল? নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু না শিখে আমি যদি আমার ত্রিপুরা রাজ্যের জলবায়ুটা কি এটা জানতাম, তাহলে আজকে যারা কৃষি কাজ করছে, যে ছেলেটা পড়ালেখা ভালো করেনি, ও কৃষিটাকে নিয়ে আমার জলবায়ুতে কোনটা হবে ওইটা করতে পারতো। তাহলে এই যে বেসিক সাবজেক্ট গুলোর সঙ্গে আমাদের
টোটাল মাটির সঙ্গে সিলেবাস যেটা। গুলো এবং এবার যারা এন্ট্রান্স দিচ্ছে ওদের এন্ট্রান্সের প্রভিশনটা ওইভাবে তৈরি হোক, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। ওকে স্যার, অনুষ্ঠানের সময় খুব বেশি নেই, আর এই যে একটি অনুপ্রেরণামূলক এই ধরনের সংলাপে কি মনে হয় আপনার যে দীর্ঘদিনের যে পরীক্ষা ভীতি বা যে একটা সংস্কৃতি রয়েছে তা কি ভাঙতে পারে? মানে এই উদ্যোগ কি কেবল তাৎক্ষণিক মানসিক স্বস্তি দেবে, নাকি মানে এটি শিক্ষার্থীদের আচরণ, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, অভিভাবক সবার মানে মধ্যে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন আনছে বলে আপনি দেখছেন? আমি আশাবাদী, এবং আশাবাদী না শুধু 100% আমি বিশ্বাস করি, কারণ আমি আমাকে দিয়ে বুঝি। যেমন আমার একটা স্টুডেন্ট ডাক্তারি পড়ছে আজকে থেকে আরো প্রায় 10 বছর আগে, ও অলরেডি এখন ডাক্তার প্রতিষ্ঠিত হয়েছে। ও একদিন আমি তখন বরপ্রাপ্ত স্কুলের টিচার ছিলাম, ও এলো, এসে তখন আমরা কয়েকজন স্যারের সঙ্গে গল্প টল্প করছে মানে এইসব বিষয় নিয়ে, তখন ও হুট করে একটা কথা বল, মানে কখনো কখনো কোনো স্টুডেন্টের থেকে কথা শুনলে আমরা বুঝি যে আমরা কি করেছি, তার রেজাল্টটা কিন্তু ওরা হয়তো 8 বছর 10 বছর পরে দিচ্ছে। তখন বলছে, স্যার তখন তো ক্লাসে বুঝিনি, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, এখন যখন ক্লাসে যাই, ডাক্তারিতে যখন ও যাচ্ছে, বলছে তোমার ওই কথাগুলো সব আমার মনে পড়ে, কথাগুলো তো তুমি ওই তখনই বলেছিলে। আচ্ছা, তার মানে ও প্র্যাকটিক্যাল। তো ওই জন্য আমি বলছি যে প্রধানমন্ত্রী আজকে যে প্রয়াসটা করছেন, যে মানুষের মধ্যে এটা এফেক্ট হচ্ছে কিনা, আজকে যে স্টুডেন্টগুলো ভারতবর্ষের কয়েক কোটি মানে ফ্যামিলি, মানে টিচার, শিক্ষক, গার্ডিয়ান সবাই মিলে শুনেছে, স্টুডেন্টরা শুনে, এদের আজকে যতটুকু ম্যাচুরিটি আছে হয়তো ততটা নেই, শুনেছে চলে গেছে, কিন্তু ও 5 বছর পরে রিকল করবে, এটাই বলেছিল। তখন ও বলবে, আরে আমি তো আজকে দেখি ওই কথাগুলো। তার মানে কি এটা একটা বিশাল পরিবর্তন হচ্ছে। আমি আমার উদাহরণটা এই কারণে দিলাম, কারণ আমিও দেখছি আজকে প্রধানমন্ত্রী বলছে, তাহলে আমার তো ছোট্ট একটা বিন্দু, আমি প্রধানমন্ত্রী সার্বিকভাবে সারা ভারতবর্ষের একটা আইকন। তো ওই হিসাবে ওরা তো ওটা আরো বেশি ধ্যান দিয়ে দেখছে। আমাদেরটা হয়তো ধ্যান দিয়ে দেখে না, হয়তো 2-1 জন এটা শুনেছে, সবাই শুনেনি, হয়তো 50 জন স্টুডেন্ট আছে, হয়তো 10 জনে শুনেছে, আর 40 জন কিন্তু শুনেনি, ওই 10 জনের কাজে লেগেছে। আর প্রধানমন্ত্রীর বলার কায়দা, আমার বলার কায়দা হয়তো ওনার তো সর্বজন পূজ্যই আছেন, তো উনি যেভাবে বলেছেন এগুলো আগামী দিনের স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য এটা খুব কাজে লাগবে। স্যার, এই যে পরীক্ষা পে চর্চা, এটি কি একটা বার্ষিক অনুষ্ঠান হয়েই থাকবে বলে মনে করেন? 9টি এপিসোড তো চলে গেল, এবং এবারে আরো একটি করা হয়েছে যে এবার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী করছেন, একদম সেন্ট্রালি না করে এর আগের মতো। নেক্সট এপিসোড আমরা 9 তারিখ আবার সকাল 10টায় দেখা যাবে, 9 তারিখ সকাল 10টায় আবার পরের এপিসোড দেখা যাবে। এখন এই অনুষ্ঠানটি কি একটা বার্ষিক অনুষ্ঠান হয়েই থাকবে, নাকি এটি আমাদের শিক্ষা দর্শন বদলে দেওয়ার সূচনা বলে আপনি মনে করেন? এটা কোনোভাবে কি শিক্ষা দর্শনটা কি একটা পরিবর্তন হচ্ছে? আমাদের শিক্ষা দর্শন তো পরিবর্তন হচ্ছে। আমরা চাইছি, বা আমি যতটুকু বুঝেছি, যে ভারতবর্ষের যে গতি প্রকৃতি যেভাবে যাচ্ছে, সেই সনাতনী যে ভাবধারা, এই চাণক্যের যে ভাবধারা, সেই ভাবধারাটাকে, এবং আমাদের যে পৌরাণিক যে হিস্ট্রি, নালন্দা বিশ্ববিদ্যালয় বা তখনকার যে শিক্ষা ব্যবস্থা, যদিও এটা গুরুকুলীয় বলে, গুরুকুলের শিক্ষা ব্যবস্থা বলে পিছিয়ে দিতে চায়, প্র্যাকটিক্যালি ওই শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ হিসাবে মনে হচ্ছে ধীরে 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 আবার আসছে, এবং এটা ধারাবাহিকভাবে মনে হচ্ছে চলবে। কেউ না কেউ এসে এটাকে ধরবে, আজকে না হোক 10 বছর 20 বছর পরেও হয়তো এটাকে কেউ না কেউ এসে আবার ধরবে। কারণ একটা জিনিস, কিন্তু আমাদের পাঠ্যক্রম বা আমাদের যে মূল্যায়ন বা সামাজিক মানসিকতা, এগুলো কি আদৌ এই পরিবর্তনের জন্য প্রস্তুত বলে আপনি মনে করেন? একদিনে তো পরিবর্তন হবে না, যেটা রাষ্ট্র ব্যবস্থা তো বছরের পর বছর যায়, এটা কয়েকশো বছরের বিষয় থাকে, হয়তো কয়েকশো বছর না চলুক। আজকে যে একটা নেগেটিভ যে একটা সিস্টেম ছিল, মেকলের যে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতির থেকে যে বেরিয়ে আসার আমরা কবে বেরিয়ে এসেছি, এটাও আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রায় 70 বছর 65 বছর পর আমরা গিয়ে ওইখান থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস চলছে। তাহলে ওই প্রয়াসটা এখন থেকে শুরু হচ্ছে, হয়তো আরো 10 বছর পরে এটা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। এবং 2020 যে নতুন যে শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছে, ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এগুলো অলরেডি আছে। এই মানে হাইলাইটটা এখান থেকে কিন্তু একটা স্লট দেখা যাচ্ছে যে এখান থেকে ধীরে 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 কোন দিকে গতি প্রকৃতিতে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় উচ্চ শিক্ষাবিদ যারা বিভিন্ন সময় ন্যাচারাল কতগুলো টিভিতে আমরা দেখি, এখন থেকে কিন্তু একটা শ্রেণী কিন্তু এগুলো নিয়ে কাজ করছে, বিভিন্ন লেখালেখি কিভাবে কি হবে রিসার্চ চলছে। তাহলে রিসার্চটার উপরে এখন অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা আগামী দিনের জন্য, এবং ভারতবর্ষের ইতিহাসটাকে বের করে কিভাবে আগে করত সেটাকে সহ নিয়ে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। পাশাপাশি রয়েছে কি সেই বৈষয়িক যে
ব্যবস্থা, আধুনিক যে ব্যবস্থা, আধুনিক যে শিক্ষার ব্যবস্থা, এগুলো সবে কিন্তু ইনক্লুড করা হচ্ছে। টেকনোলজিটাকেও ডেভেলপ করছে, টেকনোলজিটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেকনোলজি এখন কিন্তু আছে। এবারের বাজেটেও আমরা দেখলাম প্রচুর পরিমাণে এআই থেকে নিয়ে টেকনিক্যাল ইয়েগুলো, এডুকেশন এআইয়ের কথা খুব সুন্দরভাবে প্রধানমন্ত্রী বলেছেন আজ অনুষ্ঠানে, খুব সুন্দরভাবে ওইটাকে বলেছেন যে এআই থেকে হেল্প নেওয়াটা কিভাবে হেল্প নেবেন, কি ধরনের হেল্প নেবেন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন। এই যে ওনার যে ব্যাখ্যাগুলো, আসলে আমরা তো উনি বিষয়গুলো যে কোনো একটা বিষয় নিয়ে খুব ভাবেন। আর আমাদের তো গীতা তো একটা আছে, ভাবনা থেকে জ্ঞান হয়, জ্ঞান থেকে ধ্যান হয়, ধ্যান থেকে সমাধি হয়। সমাধি মতলব আমরা মনে করি ওই সমাধান করে বসে থাকা মনে সমাধি। আসলে সমাধি মানে কি ওই টোটাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখন নতুন নতুন কথা, প্র্যাকটিক্যালি ওই ভাবনা থেকে ভাবলেই একটা জ্ঞান বের হবে, জ্ঞান থেকে ধ্যান হবে, মানে আমি ওইটা নিয়ে ধ্যান ফলো করছি। আমি একটা কিছু লিখতে বসলেও তো আমরা একটু ভাবি, ভাবার পরে একটা জ্ঞান আসে, হ্যাঁ এইভাবে লিখবো, তারপর আমার সেটা চালু হয়ে যায়। টোটাল বিষয়গুলো মনে হয় এমনই। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। আজ এই পরীক্ষা পে চর্চার মূল্যায়নে আজ বা আপনি এই যে তাৎপর্য ব্যাখ্যা করা, গুরুত্ব কি, সেটা খুব সুন্দরভাবে আপনি করলেন। অবশ্যই তার প্রভাব আমরা দেখছি এবং হয়তো আগামী দিনে আরো দেখব। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য স্যার আজ। দর্শক বন্ধুরা, এই যে পরীক্ষা পে চর্চা প্রমাণ করছে যে নীতি নির্ধারণ কেবল ফাইল বা ভাষণে সীমাবদ্ধ থাকলে চলে না। আসলে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করাই আসল শক্তি। একজন প্রধানমন্ত্রী যখন পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বলেন নিজের উপর বিশ্বাস রাখো, তখন তো কেবল উপদেশ নয়, এক জাতীয় মানসিক ভরসা হয়ে ওঠে। এই উদ্যোগ ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আরো মানবিক, সংবেদনশীল ও শিক্ষার্থী কেন্দ্রিক করে তুলবে, এমনটাই আশা করছেন শিক্ষা সচেতন মহল। সামনেই বোর্ড পরীক্ষা, তাই সব পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। আর দেশ দুনিয়ার নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।